সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো ক্লাস 11-এর পাঠ্য বিড়াল প্রবন্ধটি। প্রবন্ধ মানে আমরা সবাই কিন্তু একটু ভয় পাই যে প্রবন্ধটা কি। প্রবন্ধ মানে আমাদেরকে জানতে হবে তার আগে, বিড়াল প্রবন্ধটি পড়ার আগে, প্রবন্ধ মানে হচ্ছে একটি কোনো সুনির্দিষ্ট বিষয়ের ওপর তথ্যভিত্তিক, যুক্তি নির্ভর ও সুবিন্যস্ত গদ্য। এটাই হচ্ছে প্রবন্ধ। সহজ ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে আমরা বলবো যে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে সেই বিষয়টির ওপরে গভীর চিন্তা ভাবনা করে সেটিকে সাজিয়ে গুজিয়ে গদ্যাকারে রচনা করা, এটাই হলো সহজ ভাষায় প্রবন্ধ। তাহলে আজকে আমরা কি পড়ব? প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ থেকে নেয়া বিড়াল প্রবন্ধটি আজকের আমাদের আলোচ্য বিষয়। দেখো, আমরা প্রথমে একটুখানি জেনে নিই বিড়াল প্রবন্ধটি সম্পর্কে। এর রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মূল গ্রন্থ হচ্ছে কমলাকান্তের দপ্তর। প্রকাশকাল 1875 সাল। কমলাকান্ত দপ্তরে কিন্তু আরও অনেক প্রবন্ধ আছে, তার মধ্যে থেকে বিড়াল হচ্ছে আমাদের পাঠ্য। লেখক পরিচিতি আমরা একটুখানি দেখব। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে জন্মগ্রহণ করেন আর 8ই এপ্রিল 1894 খ্রিস্টাব্দে মারা যান। জন্মস্থান বর্ধমান, উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরে। 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক বলা। অবদান: বাংলা গদ্য উপন্যাসের বিকাশে অসীম অবদান তিনি রেখেছেন। বঙ্গদর্শন পত্রিকার প্রতিষ্ঠাতা তিনি। তাছাড়া আমরা যে বিড়াল প্রবন্ধটি পড়ব তার প্রেক্ষাপটটা একটুখানি দেখো। তার রচনার 19বিংশ শতকের প্রথমার্ধের আর্থসামাজিক পটভূমি এখানে তুলে ধরা হয়েছে। হিন্দু ধর্মের পুনরুত্থান এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রভাব কিন্তু এই প্রবন্ধটিতে বর্তমান। তাহলে আমরা প্রথম থেকে লাইন থেকে শুরু করে শেষ লাইন অবধি কিন্তু প্রবন্ধটি আমরা ডিটেলে লাইন বাই লাইন পড়ে নেব। প্রবন্ধটি যদিও সাধু ভাষায় রচনা, তো তার যদি কঠিন শব্দ থাকে সেটাও আমরা কিন্তু দেখে নেব তার অর্থগুলো। দেখো, প্রথমে আছে, আমি শয়ন গৃহে চারপাইয়ের উপর বসিয়া হুকা হাতে ঝিমাইতেছিলাম। তাহলে আমিকে, এখানে আমি হচ্ছি কমলাকান্ত। তিনি শয়নগৃহে মানে কি, শোবার ঘরে তিনি কি করছিলেন, চারপাই মানে চৌকির ওপরে কিন্তু বসে তিনি কি করছিলেন, হুকা হাতে করে এই যে ঝিমাইতেছিলেন, মানে ঝিমাচ্ছিলেন, কারণ তিনি আফিং খেয়েছিলেন। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে, দেওয়ালের উপর চঞ্চল ছায়া প্রেতবৎ নাচিতেছে। তাহলে দেয়ালের ওপর কেমন চঞ্চল ছায়া, যে হালকা সন্ধেবেলা হলে ছায়াগুলো পড়ে, মনে হয় যেন কেমন প্রেতবৎ মানে ভূতের মতন। এখানে আমি কিন্তু অর্থগুলো লিখে দিয়েছি, যদি অসুবিধা হয় তোমরা এখান থেকে দেখতে পারো। তো প্রেতবৎ নাচিতেছে, আহার প্রস্তুত হয় নাই, এই জন্য হুকা হাতে নিমিলিত লোচনে আমি ভাবিতেছিলাম যে যদি আমি নেপোলিয়ান হতাম। তিনি কি করছিলেন, আফিংয়ের ঘোরে শুয়ে শুয়ে তিনি উল্টো পাল্টা চিন্তাভাবনা করছেন। নিমিলিত লোচন মানে হচ্ছে আধ বোঝা, আধ খোলা চোখে। কি ভাবছিলেন, যে কমলাকান্ত নিজে ভাবছিলেন আফিং খেয়ে যে আমি যদি কি হতাম, নেপোলিয়ান হতাম, তবে কি ওয়াটারলু যুদ্ধ জিতিতে পারিতাম কিনা।
এমন সময়ে একটু ক্ষুদ্র শব্দ হলো ম্যাও। তাহলে তিনি আফিং খেয়ে এসব ভাবছিলেন যে তিনি যদি কল্পনা করছিলেন তিনি যদি নেপোলিয়ন হতেন, এই বাস্তব জগৎ থেকে অন্য জগতে তিনি চলে গেছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো বিড়ালের, ম্যাও বলে। চাহিয়া দেখিলাম, হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না। প্রথমে মনে হইল ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া আমার নিকট আফিং ভিক্ষা করিতে আসিয়াছে। কি বলছে? যে নেপোলিয়নের বিরুদ্ধে কে ছিলেন? ওয়েলিংটন। তিনি ভাবছেন কি যে ওয়েলিংটন হয়তো বেড়াল হয়ে, হয়তো তিনি কল্পনা করছেন কিন্তু যে বেড়াল হয়ে হয়তো আমার কাছে আফিং চাইতে এসছে। তিনি তো আফিংয়ে, কমলাকান্ত কি আফিংয়ে কিন্তু নেশাগ্রস্ত হয়ে আছেন। প্রথম উদ্যমে পাষাণপদ কঠিন হইয়া বলিব মনে করিলাম যে ডিউক মহাশয়কে ইতিপূর্বে যথোচিত পুরস্কার দেয়া গিয়েছে, এক্ষণে আর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। তিনি কি করছিলেন? পাষাণবৎ মানে পাথরের মতো কঠিন হয়ে তিনি মনে মনে ভাবছেন যে তাকে তো ইতিমধ্যে পুরস্কার দেওয়া হয়েছে, এক্ষণে আবার তাকে কি পুরস্কার দেব? এক্ষণে তার অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে না। বিশেষ অপরিমিত লোভ ভালো নহে। ডিউক বলিল মিয়াও। তিনি কি মনে মনে করছেন যে বেশি লোভ কিন্তু অতি লোভ ভালো না। তখন হঠাৎ করে আবার ডিউক মানে কি, যাকে তিনি ওয়েলিংটন ভাবছেন, অর্থাৎ বিড়াল আবার মিয়াও করল। তখন চক্ষু চাহিয়া ভালো করিয়া দেখিলাম যে ওয়েলিংটন নহে, এটি ক্ষুদ্র মার্জার। মার্জার মানে বিড়াল। তিনি তাহলে দেখলেন খুব ভালো করে, চক্ষু চাহে মানে চোখ খুলে দেখলেন যে এটা কিন্তু ওয়েলিংটন নয়, একটা বিড়াল। মার্জার মানে কি বললাম? বিড়াল। প্রসন্ন আমার জন্য যে দুধ রাখিয়া গিয়াছিল তাহা নিঃশেষ করিয়া উদরসাৎ করিয়াছে। এখানে কিন্তু দেখো প্রতিটা শব্দগুলো কিন্তু আমাদের মানে জানতে হবে, না হলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না, এর অর্থগুলো বা প্রবন্ধটা কিচ্ছু বুঝতে পারবো না। প্রসন্ন হলো তার গোয়ালিনী। তিনি এসে কি করেছেন? যে দুধ দিয়ে গেছেন সেটা উদরসাৎ মানে পেট পুরে খেয়ে নিয়েছে। কে? ওই বিড়ালটা। আমি তখন ওয়াটারলুর মাঠে বুচ্ছ রচনায় ব্যস্ত ছিলাম। মানে আমি বলতে কি, কমলাকান্ত তখন তো আফিংকে বিভোরে কল্পনায় তিনি কি করছিলেন? বুচ্ছ রচনা করছিলেন, অর্থাৎ যুদ্ধের জন্য সৈন্যদল সেট করছিলেন, সাজাচ্ছিলেন কল্পনায় তিনি। হ্যাঁ, সেই সময় কি করেছে? বিড়াল এসে তার দুধ খেয়ে নিয়ে চলে গেছে। অত দেখি নাই। এক্ষণে মার্জারি সুন্দরী নির্জন দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া আপন মনের সুখে জগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে অতি মধুর স্বরে বলিতেছেন মিয়াও। বলিতে পারি না বুঝি তাহার ভিতর একটু ব্যঙ্গ ছিল। বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কেহ মরে বিল ছেচে আর কেহ খায় কই। তাহলে কি বলছেন? যে আমি তো কল্পনায় বিভোর ছিলাম, কিন্তু সেই ফাঁকে কী করেছে? বেড়াল এসে দুধটুকু খেয়ে নিয়ে চলে গেছে। আর মানে চলে যায়নি, ওখানে প্রকট হয়েছে, ওখানে দাঁড়িয়ে আছে তার সামনে এসে। আর তার মনে হয় অভিপ্রায় এটাই যে ব্যঙ্গর সুরে কি বলছে যে আমি তো দুধ খেয়ে নিয়েছি, এবার তুমি কি করবে করো। কেউ আবার বিল ছেঁচে মরে আর কেউ খায় কই, মানে এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। কেউ কষ্ট করে তার ফল জোগাড় করছে আর সেই ফলটা অন্য কেউ খেয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে তাই। মেয় শব্দে একটু মন বুঝিবার অভিপ্রায় ছিল। বুঝি বেড়ালের মনের ভাব, তোমার দুধ তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি। অর্থাৎ কি, যেটা বললাম যে আমি তো তোমার দুধ খেয়ে বসে আছি, এখন বলো কি করবে। বিড়ালের মনের ভাবটা মনে হলো যেন তাই। বলি কি, আমি তো ঠিক করিতে পারিলাম না, দুধ আমার বাপেরও নয়, দুধ মঙ্গলার। মঙ্গলা মানে হচ্ছে মঙ্গলা গায়। তাহলে তিনি কি বলছেন মনে মনে, যে দুধ তো আমার বাপেরও নয়, দুধ হচ্ছে মঙ্গলার, আর দুহি আছে প্রসন্ন, অতএব এ দুগ্ধে আমারও যে অধিকার বিড়ালেরও তাই। এটা কে ভাবছে? কমলাকান্ত। সুতরাং রাগ করিতে পারি না, তবে চিরাগত একটি
প্রথা আছে যে বিড়াল দুধ খাইয়া গেলে তাহাকে তাড়াইয়া মারিতে যাইতে হয়। তাহলে চিরাচরিত একটা কি প্রথা আছে, যদি বেড়ালি দুধ খেয়ে যায়, সাধারণ ঘরে তো তাই হয়, যদি বেড়াল দুধ খেয়ে যায় তাহলে তাকে সবাই কি করতে যায়, দৌড়ে মারতে যায়। তো সেই একটা প্রথা রয়েছে, তো সেটাকে আমি কি করে ভাঙবো, কি করে সেই চিরাগত প্রথার অবমাননা করিয়া মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হইব। এখানে কিন্তু মানুষ জাতির ওপরে একটা ব্যঙ্গের সুরে কথা বলা হয়েছে। কেমন যে মনুষ্য জাতি যে কুলাঙ্গার হয়ে যাব আমি যদি বেড়ালকে মারতে উদ্যত না হয়, ইহাও বাঞ্ছনীয় নয়। কি জানি এই মার্জারি যদি স্বজাতি মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে উপহাস করে, যদি বিড়ালকে মারতে না যায়, সে আবার যদি তার নিজের স্বজন পরিবারে তার স্বজাতি মণ্ডলে যদি আবার গিয়ে বলে যে আমি দুধ খেলাম, মারতে আসেনি, তো আমি তো কাপুরুষ বলে গণ্য হতে পারি, সেটা কিন্তু কি মনে করছে কে, কমলাকান্ত। অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধ হইল। ইহা স্থির করিয়া সকাতর চিত্তে হস্ত হইতে হুঁকা নামাইয়া অনেক অনুসন্ধানে এক ভগ্ন যষ্টি আবিষ্কৃত করিয়া সগর্বে মার্জারির প্রতি ধাবমান হইলেন। তাহলে কি করলো তিনি, এরকম চিন্তা ভাবনা করে, হস্ত মানে কি হাত থেকে যে হুঁকা খাচ্ছিল সেটা নামিয়ে রেখে অনেক অনুসন্ধান করে, মানে খুঁজে খুঁজে একটা ভগ্ন যষ্টি মানে ভাঙা লাঠি, ভগ্ন মানে ভাঙা, যষ্টি মানে লাঠি, একটা আবিষ্কার করলো। তারপর মার্জারি মানে হচ্ছে মেয়ে বেড়াল, মার্জার মানে হচ্ছে কি বেড়াল ছেলে, আর এখানে মেয়ে বেড়াল হচ্ছে মার্জারি। মার্জারি সুন্দরীকে কি করতে গেল, মারতে গেল, ধাবমান হতে হইলাম, মারতে উদ্যত হইলাম। তার মানে কি দেখো, এখানে কিন্তু আমি প্রথমেই বলে রেখেছি যে এর অর্থ কি, কিভাবে তিনি অন্তর্নিহিত অর্থ এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রকাশ করেছেন এই প্রবন্ধটির মাধ্যমে। দেখো, দুধের ওপর মানুষের যেমন অধিকার, ক্ষুধার্ত বিড়ালেরও ঠিক সেরকমই কিন্তু অধিকার রয়েছে। অর্থাৎ শুধু বিড়াল বলে না, সমস্ত প্রাণীরই অধিকার রয়েছে। কিন্তু সমাজ নির্ধারিত প্রথা অনুযায়ী বিড়ালকে মারা উচিত এই ভেবে, যেমন কেবল পুরুষত্ব প্রমাণ করার বা সমাজের ভয়ে তিনি কিন্তু লোক দেখানো রাগ করে কিন্তু লাঠি নিয়ে বিড়ালকে মারতে উদ্যত হয়েছে। এটা আমাদের প্রথা অনুযায়ী, প্রথাকে কিন্তু এখানে ব্যঙ্গ করা হচ্ছে। মার্জারি কমলাকান্তকে চিনিত, সে যষ্টি দেখিয়া বিশেষ ভীত হওয়ার কোনো লক্ষণ প্রকাশ করিল না। মার্জারি কি হতো যে কমলাকান্ত তো মারতে পারবে না, এটা কিন্তু সে জানতো, খুব ভালোভাবে চিনতো, তাই সে ভাঙা লাঠিকে কিন্তু মোটেও ভয় পেল না, ভীত হওয়ার কোনো লক্ষণ দেখলো না। কেবল আমার মুখ পানে চাহিয়া হাই তুলিয়া একটু সরিয়া বসিল, বলিল মেয়, পাশে একটু সরে বসল আর কি। প্রশ্ন বুঝতে পারিয়া যষ্টি ত্যাগ করিয়া পুনরূপী শয্যায় আসিয়া হুঁকা লইলাম। তাহলে সে প্রশ্ন বুঝতে পারলো কে, কমলাকান্ত, বেড়ালের ম্যাও আর কি। সে বুঝলো যে ভয় তো পায়নি, তখন সে কি করলো, হুঁকা টুকা নিয়ে আবার তার শয্যার মধ্যে এসে বসে গেল। তখন দিব্যকর্ণ প্রাপ্ত হইয়া মার্জারের বক্তব্য সকল বুঝিতে পারিলাম। দিব্যকর্ণ মানে কি, মানে দৈবিক একটা শক্তি পেল, যেখানে একটা দৈবিক শক্তি বা ক্ষমতা পেল, যেটা বেড়ালের কথাও সে কর্ণ মানে কান, দিব্যকর্ণ মানে দৈবিক একটা ক্ষমতা পেল শোনার, বেড়ালের ভাষা বোঝার। তো তখন সব রকম বক্তব্য কার, মার্জারের, বিড়ালের সবকিছু বুঝতে পারলো। কেমন দেখো, বেড়াল কেমন দার্শনিক হয়ে যাবে এখন আমরা দেখব। বুঝলাম যে বেড়াল বলিতেছে মারপিট কেন, স্থির হইয়া হুঁকা হাতে করিয়া একটু বিচার করিয়া দেখো দেখি। তাহলে বেড়াল এখানে কি করছে, বিচার ব্যবস্থার কথা বলছে। এ সংসারে ক্ষীর, সর, দুধ, দই, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইবো না কেন? তোমরা মনুষ্য, আমরা বেড়াল, প্রভেদ কি? তোমাদের খুদ পিপাসা আছে, আমাদের কি নাই? তাহলে কি বলছে, তোমরা তো মানুষ আর আমরা বিড়াল, তাহলে তোমাদের খুদ পিপাসা মানে কি, মানে খিদে আর পিপাসা, তেষ্টা, তোমাদের খিদে তেষ্টা আছে, আমাদের কি নাই সেটা বলছে। তোমরা খাও, আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা খাইলে তোমাদের কেন আপত্তি? শাস্ত্রানুসারে ঠ্যাঙ্গা লাঠি লইয়া মারিতে আসো কেন? তাহা আমি বহু অনুসন্ধানে পাইলাম না, তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো। কে বলছে? বেড়াল। বেড়াল বলছে তোমরা আমার কাছে কিছু উপদেশ গ্রহণ করো, এবার তোমরা তো এগুলো ভুল করছো। বিজ্ঞ চতুষ্পদের কাছে শিক্ষালাভ ব্যতীত তোমাদের জ্ঞান উন্নতির উপায়ন্ত দেখি না। তার মানে কি, বিজ্ঞ মানে
একদম পণ্ডিত। চতুষ্পদ মানে যার 4টি পা আছে সেই চতুষ্পদ। তাহলে তার কাছে শিক্ষা লাভ, মানে বিড়ালের কাছে শিক্ষা লাভ ছাড়া তোমাদের কোনো জ্ঞান উন্নতি অর্থাৎ জ্ঞানের উন্নতির কোনো উপায় দেখছি না। তাহলে তুমি আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে জ্ঞান লাভ করো। আমি যে জ্ঞান দিচ্ছি ভালো করে শোনো। তোমাদের বিদ্যালয় সকল দেখিয়া আমার বোধ হয় তোমরা এতদিনে এ কথাটি বুঝতে পারিয়াছো। মানে এখানে বিদ্যালয়কেও কিন্তু একটা বিদ্যালয়ের শিক্ষার প্রতি একটা মানে ব্যঙ্গ টানা হয়েছে, বিদ্যালয়ের শিক্ষাকে এখানে নিয়ে আসা হয়েছে। কি বলেছেন যে বিড়াল মনুষ্যের আত্মকেন্দ্রিকতার তীব্র সমালোচনা করেছেন। পৃথিবীর সমস্ত ভালো খাবার শুধু কি মাত্র মানুষের একচেটিয়াই অধিকার, আর কোনো প্রাণীর অধিকার থাকতে পারে না? ঈশ্বর উভয়কেই ক্ষুধা দিয়েছেন, কিন্তু মানুষ নিজেদের স্বার্থে নিয়ম বানিয়েছেন যে পশুরা খেলে তাদেরকে কি করতে হয়, লাঠি পেটা করতে হয়। তো বিড়াল কিন্তু এখানে বিদ্যালয়ের কথা টেনে বিদ্যালয়ের যে শিক্ষাকে কিন্তু একটু ব্যঙ্গ করে নিয়ে এসেছেন। দেখো, শয্যাশায়ী মনুষ্য মানে যে শুয়ে আছে তাকে শয্যাশায়ী বলা হচ্ছে, মানে কমলাকান্তের প্রতি বলা হয়েছে। ধর্ম কি? পর উপকারী পরম ধর্ম। এই দুগ্ধটুকু পান করিয়া আমার পরম উপকার হইয়াছে। কি বলছে? ধর্ম কি? পরের উপকার করাই তো ধর্ম। তাহলে এই দুধটুকু খেয়ে আমার কিন্তু খুব উপকার হয়েছে। তোমার আহরিত দুগ্ধে এই পর উপকার সিদ্ধ হইল, অতএব তুমি সেই পরম ধর্মের ফল ভোগী। আমি চুরি করি আর যাই করি, আমি তোমার ধর্ম সঞ্চয়ের মূলীভূত কারণ। তাহলে কি বলছে? আমি চুরি করেছি আর যাই করেছি, পর উপকারই তো পরম ধর্ম। তার দুধ খেয়ে কিন্তু আমার খুব উপকার হয়েছে। তাহলে আমি চুরি করি আর দাঁড়িয়ে করি, যাই করি না কেন, এটা কিন্তু তোমার দুধ আমি যেহেতু খেয়েছি, তো পরোক্ষভাবে তোমার কিন্তু এখানে ধর্মই হয়েছে। তা তোমার ধর্মের জন্য আমি কিন্তু কারণ, তোমার ধর্মটা আমি কিন্তু করালাম মূলীভূত কারণ। অতএব আমাকে প্রহার না করিয়া আমার প্রশংসা করো, আমাকে থ্যাংক ইউ বলো, তাই না? আমি তোমার ধর্মের সহায়, আমি তোমার ধর্মের সাহায্য করেছি, তোমাকে ধর্ম প্রাপ্ত করার জন্য আমি সাহায্য করেছি। বিড়াল কিন্তু বেশ ভালোই দার্শনিক, না? আচ্ছা, কেমন লাগছে প্রবন্ধটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আরো কোনো গল্প বা কবিতা শুনতে চাও বা নিয়ে আসতে চাও টপিকের জন্য, তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। আসি এরপর। দেখো, আমি চোর বটে, কিন্তু আমি কি সাধ করিয়া চোর হইয়াছি? কে বলছে? বিড়াল। আমি তো চোর, কিন্তু আমি কি সাধ করে চোর হয়েছি? খাইতে পাইলে কি কেউ চোর হয়? দেখো, যাহারা বড় বড় সাধু চোরের নামে শিহরিয়া ওঠেন, তাহারা তাদের চোর অপেক্ষাও অধার্মিক। তাহলে যারা বড় বড় সাধু তারাও কিন্তু কি চোর যেমন অধার্মিক, তার চেয়েও বেশি অধার্মিক। কেন? তাহাদের চুরি করিবার প্রয়োজন নাই বলিয়া চুরি করেন না, কিন্তু তাহাদের প্রয়োজনাতীত ধন থাকিতেও চোরের প্রতি যে মুখ তুলিয়া চাহেন না, ইহাতে চোরে চুরি করে। অর্থাৎ যারা অনেক বড় বড় সাধু, অনেক ধন সম্পত্তির মালিক, তারা যাদের গরিব মানুষ তাদেরকে চুরি করার প্রয়োজন হয় না, যদি তাদেরকে একটুখানি দান ধ্যান করে, তো তারা তো মুখ তুলে চায় না, ওই জন্য তারা তো আরো অধার্মিক। চুরি করে কি এমনি সাধে নয়, ইচ্ছা করে তো চুরি করে না, তাদের চুরি করার প্রয়োজন পড়ে যায় বলে কিন্তু চুরি করে। অধর্ম চোরের নহে, চোরে যে চুরি করে সে অধর্ম কৃপণ ধনীর। চোর দোষী বটে, কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা শতগুণী দোষী। চোরের দণ্ড হয়, চুরির মূল যে কৃপণ তাহার দণ্ড হয় না কেন? তাহলে এখানে কি বলছে? যার অনেক অনেক ধন সম্পত্তি আছে, কৃপণ মানুষ, সে তো চাইলে গরিব দুঃখীকে, যারা দরিদ্র তাদেরকে তো চাইলে মানে একটুখানি ধ্যান করতেই পারে, কিন্তু তা তো করে না। যারা ক্ষুধার্ত তাড়নায় চুরি করে, তার কাছে প্রচুর ধন সম্পত্তি থাকা সত্ত্বেও ক্ষুধার্তকে একটুখানি খাবার খেতে দেয় না। সেই কৃপণ ধনী বেশি অপরাধী, না সেই চোর যে চুরি করে তার পেটের দায়ে তাড়নার জন্যে, সে বেশি অপরাধী? এটা কিন্তু বিড়াল প্রশ্ন ছুড়ে দিচ্ছে কমলাকান্তের দিকে। দেখো, আমি প্রাচীরে প্রাচীরে ম্যাময় করিয়া বেড়াই, কেহ আমাকে মাছের কাটাখানাও ফেলিয়া দেয় না। মাছের কাটা, পাতের ভাত নর্দমার ফেলিয়া দেয়, জল ফেলিয়া দেয়, তথাপি আমাকে ডাকিয়া দেয় না। তাহলে যাদের খাবার অতিরিক্ত বেঁচে যায়, খেতে পারে না, তারা কি করে? নর্দমায়, ড্রেনে ফেলে দিয়ে আসে, কিন্তু তবুও কোনো প্রাণীকে বা দরিদ্র কোনো মানুষকে কিন্তু ডেকে সে খাবারটা দেয় না। তোমাদের পেট ভরা, আমার পেট ক্ষুধা, কৃপকারে জানিবে?
হায়, দরিদ্রের জন্য ব্যথিত হইলে তোমাদের কি কিছু অগৌরব আছে? তোমাদের পেট তো সবসময় ভরাই থাকে, তোমরা ক্ষুধার্তের যে কষ্ট সেটা তোমরা কিভাবে বুঝবে? দরিদ্রের জন্য তোমরা যদি একটুখানি সাহায্য করো, তোমাদের কিসের এত অগৌরব? আমার মতো দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া লজ্জার কথা, সন্দেহ নাই। যে কখনো অন্ধকে মুষ্টি ভিক্ষা দেয় না, সেও একটা বড় রাজা ফাপড়ে পড়িলে রাত্রে ঘুমায় না। সকলেই পরের ব্যথায় ব্যথিত হইতে রাজি, তবে ছোট লোকের দুঃখে কাতর ছি কি হইবে। তাহলে এখানেও কিন্তু একটা বড় একটা অভিজাত মানুষ, যারা একদম ধনী কৃপণ, কোনো রকম সাহায্যের হাত বাড়ায় না, সেই রাজাও কি বলেছে যে সে কিন্তু অন্ধকে কোনো রকম এক মুষ্টিও ভিক্ষা দেয় না, কিন্তু সে যদি আবার ফাপড়ে পড়ে তখন আবার তাদের গিয়ে দরকার হয় রাজার। তো সেটাই বলছে যে সমাজের এই যে ব্যবস্থা, এই যে নিয়ম, তার প্রতি কিন্তু একটা এখানে আক্ষেপ, এখানে একটা বিরোধিতা কিন্তু করা হয়েছে। দরিদ্র নিম্নবিত্তের ছোট লোকদের কষ্টের কথা কিন্তু সবাই উদাসীন, কেউ কিন্তু ভাবে না। মানুষ ছোট লোক বলতে কাদের কথা বলা হয়েছে? ছোট লোক বলতে কিন্তু সেই নিম্ন দরিদ্র মানুষদের কথা বলা হয়েছে, যাদের প্রতি সমস্ত মানুষ, উচ্চবৃত্ত মানুষ কি উদাসীন, তাদের কথা কেউ ভাবে না। বিড়ালের মুখ দিয়ে কিন্তু এইসব কথা সমাজে এখানে উচ্চারণ করানো হয়েছে। দেখো, যদি অমুক শিরোমণি কি অমুক ন্যায়ালঙ্কার আসিয়া তোমার দুগ্ধটুকু খাইয়া যাইতে, তবে তুমি কি তাহাকে ঠ্যাঙা লইয়া মারিতে আসিতে? বরং জোর হাত করিয়া বলিতে, আর একটু কি আনিয়া দিব, তবে আমার বেলা লাগছে কেন? অবশ্যই যদি একটা বড় মানে মানুষ, বিশাল একটা চেয়ারম্যান হোক বা একটা বেশ অভিজাত সম্পন্ন মানুষ যদি বাড়িতে এসে তোমার বাড়িতে যদি দুধটুকু বা ছাড়াটুকু খেয়ে যায়, তুমি কি তাকে ঠ্যাঙে নিয়ে মারতে আসবে? কখনো না। কি বলবে যে আর একটু কি এনে দেবো হাত জোর করে। কিন্তু আমি বেচারা প্রাণী বলে কি তুমি আমাকে এভাবে ঠ্যাঙে নিয়ে লাঠি নিয়ে মারতে আসবে? এটা কেমন বিচার? দেখো, তুমি বলিবে তাহার কি অতি পণ্ডিত মানুষ, বড় মান্য লোক, পণ্ডিত বা মান্য লোক বলিয়া আমার অপেক্ষা তাদের ক্ষুধা বেশি। এখানে কিন্তু একটা অকাট্য কথা তিনি বেড়াল কিন্তু বলেছে যে ক্ষুধা মানে খিদে, কি সে বড় লোক হোক আর ছোট লোকই হোক আর দরিদ্র লোক হোক, তাদের কি ক্ষুধা, ওদের ক্ষুধা আর আমাদের ক্ষুধা কি এক নয়? এটা বলেছে। আমার চেয়ে কি বেশি তাদের ক্ষুধা? তা তো নয়। তেলা মাথায় তেল দেয়া মনুষ্য জাতির কিন্তু রোগ। দরিদ্রের ক্ষুধা কেউ বোঝে না। তেলা মাথায় তেল দেওয়া মানে যাদের বেশি আছে, যারা বড় বড় মানুষ, তাদের পিছনে ঘুরে ঘুরে বেড়া, তাদেরকেই দেওয়ানো, এটাই হচ্ছে মানুষের একটা বিশাল বড় রোগ, বৈশিষ্ট্য। এই তেলা মাথায় তেল দেওয়া হচ্ছে কিন্তু একটা প্রবাদ। যে খাইতে বললে বিরক্ত হয়, তাহার জন্য ভোজের আয়োজন। আরে যে ক্ষুধার জ্বালায় বিনা আহ্বানে তোমার অন্ন খাইয়া ফেলে, চোর বলিয়া তাহার দণ্ড হয়। ছি ছি। তাহলে কি বলছে? যারা বললো যে খাইতে চায় না, খেতে চায় না, তাদেরকে জোর করে গেলাম। আর যারা ক্ষুধার জন্য একদম ছটফট করে এসে হয়তো জোর করে খেয়ে যায়, তাদেরকে তোমরা কি করো? লাঠি পেটা করো, মারো। ছি ছি, এটা কি সমাজ? দেখো আমাদেরকে দশা দেখো। দেখো, প্রাচীরে প্রাচীরে, প্রাঙ্গণে প্রাঙ্গণে, প্রাসাদে প্রাসাদে ম্যাও ম্যাও করিয়া আমরা চারিদিক দৃষ্টি করিতেছি, কেহ আমাদিগকে মাছের কাটাখানা ফেলিয়া দেয় না। তাহলে আমরা কি করি? প্রাচীরে প্রাচীরে এগোদিক ওদিক করে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু কেউ আমাদেরকে মাছ তো দূরের কথা, মাছের কাটাটাও কিন্তু ফেলে দেয় না যে খা বলে। যদি কেহ তোমাদের সোহাগের বিড়াল হইতে পারিল, গৃহমার্জার হইয়া বৃদ্ধের নিকট যুবতী ভার্যার সহদর বা মূর্খ ধনীর কাছে শতরঞ্জ খেলোয়াড়ের স্থানীয় হইয়া থাকিতে পারিল, তবেই তাহাদের পুষ্টি। মানে কি বলেছে এখানে? যে দেখবে যদি কেউ বেড়াল পোষে, তাকে এত সযত্নে রাখে, টাইমে টাইমে খাওয়া, ভ্যাকসিন করা, ঘুরতে নিয়ে যাওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, তাদের একদম পুষ্টিতে ভরপুর, তারা একদম লেজ ফুলে কলা গাছ হয়ে যায়। তো কেমন যে বৃদ্ধ বয়সের, এখানে যে উদাহরণটা দিয়েছে যে বৃদ্ধের কাছে একটা বয়স্ক মানুষ যেমন যুবতী মেয়েকে বিয়ে করলে তার শ্যালক বা সহদর, ভার্যার, অর্থাৎ তার ভার্যা মানে কি বউ, তার বউয়ের সহদর মানে শালা যেমন আদর যত্ন হয়, ঠিক সেরকম বেড়ালটারও আদর যত্ন হয়। আবার মূর্খ ধনী, আবার যে কিছু জানে না অথচ অত বড় লোক, সে যেমন দাবা খেলা, শতরঞ্জি খেলা যেটা খেলে, শতরঞ্জি খেলা, সেটার প্রতি যত আসক্ত, ঠিক বেড়ালটিও কিন্তু, পোষা বেড়ালেরও কিন্তু ওই রকম আপ্যায়ন হয়। তাহার লেজ ফুলে, গায়ে লোম হয়, এবং তাহাদের রূপের ছটা দেখিয়া অনেক মার্জার কবি হইয়া পড়ে। তাহাদের রূপ দেখে আবার অনেক বেড়াল কি হয়? কবি হয়ে যায়, এটাই বলছে। অথচ কি হয়? আর আমাদিগের দশা দেখো, তাহা আহার অভাবে
উদর কৃশ মানে খাবার অভাবে পেট একদম খালি হয়ে যায়। উদর মানে পেট, কৃশ মানে একদম খালি, কিচ্ছু নেই, ফাঁকা, রোগা। অস্থি পরিদৃশ্যমান লাঙ্গুল বিনীত, অর্থাৎ অস্থি মানে কি, হাড়গুলো, হাড় কণ্ঠাগুলো শরীরে সব দেখা যাচ্ছে। আর লাঙ্গুল বিনীত মানে লেজটা একদম নিচু হয়ে গেছে, নেমে গেছে, দাঁত বাহির হয়ে আছে, দাঁত বেরিয়ে চলে এসেছে। দেখবে ওই এরকম একটা অনেক বেড়াল কিন্তু ঘুরে ঘুরে বেড়ায়। জিহ্বা ঝুলিয়া পড়িতেছে, জিভ বাইরে বেরিয়ে ঝুলে যাচ্ছে। অবিরত তাহাদের অভারে ডাকিতেছে মেয়াও মেয়াও, খাইতে পায় না। আমাদের কালো চামড়া দেখিয়া ঘৃণা করিও না, এ পৃথিবী মৎস্য মাংসে আমাদের কিছু অধিকার আছে, খাইতে দাও নইলে চুরি করিব। কি বলছে, আমাদেরকে, আমাদের এই পৃথিবীর যে মাছ মাংস তার প্রতি কিন্তু আমাদেরও কি আছে, অধিকার আছে, আমাদেরকে খেতে দাও, না হলে আমরা কিন্তু চুরি করব। আমাদের কৃষ্ণ চর্ম অর্থাৎ কালো চামড়া, শুষ্ক মুখ, ক্ষীণ সকরুণ মেয় মেয় শুনিয়া তোমাদিকে কি দুঃখ হয় না? আমাদের এরকম অবস্থা দেখে তোমাদের কি দুঃখ হয় না, কষ্ট হয় না? তোমরা কি মানুষ না? চোরের দণ্ড আছে, নির্দয়ের কি দণ্ড নাই? এই যে নির্দয়তা, আমাদের জন্য কারো যে দয়া হয় না তার কি দণ্ড নাই? চোর কি দণ্ড দেওয়া হয়, মারতে আসা হয়, তা নির্দয়তার কি দণ্ড হয় না? দরিদ্রের আহার সংগ্রহের দণ্ড আছে, ধনীর কার্পণ্যের দণ্ড নাই কেন? তাহলে দরিদ্র আহার যে মানে খাবার যে সংগ্রহ করে দরিদ্র ভিখারি, তাদেরকে মারা হয়, কিন্তু যারা কার্পণ্য অর্থাৎ ধনীর যে কৃপণ ধনী, তাদের কেন দণ্ড হয় না? তাদেরকে কেন দণ্ড দেওয়া হয় না? তুমি কমলাকান্ত দূরদর্শী, কেন না আফিং খোর? তুমি হচ্ছে কি কমলাকান্ত দূরদর্শী, কারণ কি তুমি আফিং খেয়েছো, তুমি নেশাগ্রস্ত। তুমিও কি দেখতে পাও না যে ধনীর দোষেই দরিদ্র চোর হয়ে যায়? যারা ধনী তাদের জন্যই দরিদ্র চোর হয়ে যাচ্ছে, সেটা কি তুমি বুঝতে পারছো না? তারা যদি সাহায্য করতো, তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিত, দয়ার মন যদি তাদের থাকতো, তাহলে তো চুরি করতে হতো না। 500 দরিদ্রকে বঞ্চিত করিয়া একজনকে 500 লোকের আহার্য সংগ্রহ করিবে কেন? যদি করিল তবে সে খাইয়া তাহার আহার বাহিয়া পড়ে, তাহা দরিদ্রকে দিবে না কেন? যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করিবে, কেননা অনাহারে মরিয়া যাইবার জন্য এই পৃথিবীতে কেহ আসে না। এটা খুব সুন্দর আছে। তাহলে কি বলছে, যে যারা ধনী তাদের তো অনেক আছে, তারা কেন দেবে না? তারা যতটা খাচ্ছে খাক, যতটা লাগছে তাদের লাগুক, তারপরেও যেগুলো বাকি থাকছে তার মধ্যে কিছুটা তো দরিদ্রদেরকে দিতে পারে, আহার দান করতে পারে, কেন দেবে না? তাহলে তো চুরি করবে। তাহলে চুরি যদি করে তাহলে তো চুরি করেই তো খাবে, তার কিছু করার নেই। তাহলে পৃথিবীতে কেউ তো এমনি মরতে আসবে না। পৃথিবীতে যারা আসে তারা কি এমনি মরতে এসেছে? মরতে আসেনি। না খেয়ে কেউ কিন্তু মরতে আসে না। আমি আর সহ্য করিতে পারিলাম না পারিয়া বলিলাম, অর্থাৎ কি বলছে, মানে কমলাকান্ত আর সহ্য করতে না পেরে কি বলছে, থামো থামো মার্জার পণ্ডিতে, কি বলছে, বেড়াল পণ্ডিত তুমি এবার থামো, তোমার কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক, সমাজ বিশৃঙ্খলার মূল। অর্থাৎ কি বলছে, যে তোমার কথাগুলো খুব সোশিয়ালিস্টিক মানে সমাজতান্ত্রিক কথা, যেখানে যেখানে তুমি একদম সম্পদের বন্টনের কথা বলতে শুরু করে দিয়েছে, সমাজে বিশৃঙ্খলার মূল তোমার কথাবার্তাগুলো। যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পায়, অথবা সঞ্চয় করিয়া চোরের জ্বালায় নির্বিঘ্নে ভোগ করিতে না পায়, তবে কেহ আর ধন সঞ্চয়ের যত্ন করিবে না, তাহাতে সমাজে ধন বৃদ্ধি হইবে না। তাহলে এখানে কমলাকান্ত হচ্ছে অভিজাত শ্রেণীর প্রতীক, অভিজাত শ্রেণী হয়ে বলছে কিন্তু, যে যারা যাদের ধন সম্পদ মানে করতে পারে, সঞ্চয় করতে পারে, তারা যদি ধন সম্পদ সঞ্চয় না করে তাহলে চলবে কি করে? যার যত মানে সামর্থ্য সে তত সঞ্চয় করবে। মার্জার কি বলছে, না হইলো তো আমার কি, যদি ধন সম্পদ না হইলো সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনীর ধন বৃদ্ধি, ধনীর ধন বৃদ্ধি না হইলে দরিদ্রের কি হতে হইবে? তাহলে সমাজে ধন বৃদ্ধি হলে কি হবে? ধনীর মানে ধন বৃদ্ধি হবে। তো ধনীর যদি ধন বৃদ্ধি হয় তো আমাদের কি, আমরা তো দরিদ্র, আমাদের কি ক্ষতি হবে? আমাদের বা কি লাভ হবে? তাহলে ওইগুলো আমাদের দেখে কোনো লাভ নেই, যে ধন বৃদ্ধি সমাজের হচ্ছে না ধনীর হচ্ছে, আমাদের মানে দরিদ্র মানুষের তো কোনো লাভ হচ্ছে না। আমি বুঝাই না বলিলাম যে সামাজিক ধনবৃদ্ধি ব্যতীত সমাজের উন্নতি নাই। বিড়াল রাগ করিয়া বলিল যে আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া আমি কি করব? সঠিক কথা, যে সমাজের কমলাকান্ত কি বলছে, যে যদি ধনী যদি ধন বৃদ্ধি না করে তাহলে সমাজের উন্নতি কি করে হবে? তখন বিড়াল কি বলছে, যে আমি যদি খেতেই না পাই তাহলে সমাজের উন্নতি নিয়ে আমি কি করব, তাই না? বিড়ালকে বোঝানো দায় হল যে বিচারক বা নৈয়ানিক মানে হচ্ছে যিনি ন্যায়শাস্ত্রে অনেক পণ্ডিত, নৈয়ানিক,
কস্মিককালেও মানে কোনোদিনও কেহ তাহাকে কিছু বুঝাইতে পারে না। এ মার্জার সুবিচারক এবং সুতার্কিকও বটে। তিনি মার্জারটা অর্থাৎ বেড়াল যেমন সুবিচারক, সেরকম আবার সুতার্কিকও, খুব সুন্দর তর্ক করতে পারে। সুতরাং না বুঝার পক্ষে হইয়া অধিকার আছে। অতএব ইহার উপর রাগ না করিয়া বলিলাম, সমাজের উন্নতিতে দরিদ্রের প্রয়োজন না থাকিলে না থাকিতে পারে, কিন্তু ধনীদের বিশেষ প্রয়োজন। অতএব চোরের দণ্ড বিধান কর্তব্য। তাহলে কি বলছে, এমনিতেই তো মার্জার অনেক বেশি তার্কিক এবং বিচারক, সুতার্কিক এবং সুবিচারক, তাই তাকে ওইভাবে তর্ক করে কিন্তু হচ্ছে না। তো সেই জন্য তখন কি বলছে যে সমাজের উন্নতির জন্য দরিদ্রের প্রয়োজন নাই, কিন্তু ধনীদের তো প্রয়োজন আছে। তো ওই জন্যে ধনীদের কিন্তু বিশেষ প্রয়োজন অবশ্যই আছে সমাজের উন্নতির জন্য, তাই চোরের কিন্তু দণ্ড দেওয়া আবশ্যিক, উচিত, এটাই বলছে কমলাকান্ত। মার্জারি মহাশয় বলিলেন, চোরকে ফাঁসি দাও, তাহাতেও আমার আপত্তি নাই, কিন্তু তাহার সঙ্গে আর একটি নিয়ম করো, যে বিচারক চোরকে সাজা দিবেন সেই বিচারক আগে 3 দিবস উপবাস করিবেন। তাহাতে যদি তাহার চুরি করিয়া খাইতে ইচ্ছে না করে, তবে তিনি স্বচ্ছন্দ চোরকে ফাঁসি দিলেন। তুমি আমাকে মারিতে মারিতে লাঠি তুলিয়াছিলে, তুমি অদ্যু হইতে 3 দিন বা 3 দিবস উপবাস করিয়া দেখো, তুমি যদি ইতিমধ্যে নসিরাম বাবুর ভান্ডার ঘরে ধরা না পড়ো, তবে আমাকে ঠ্যাঙাইয়া মারিও, আমি আপত্তি করিব না। তাহলে যে বিচারক চোরকে সাজা দেবে, যে চুরি করে খেয়েছে বলে, তাকে সে বিচারককে 3 দিন না খাইয়ে রাখো। তার যদি চুরি করে খেতে ইচ্ছা না করে, তখন আমাকে সাজা দিও। তুমি যে আমাকে এক্ষুনি মারতে আসছিলে, বেড়াল কাকে বলছে, কমলাকান্ত, তুমিও 3 দিন না খেয়ে থাকো, দেখো দেখি, যদি তুমি নসিরাম বাবুর ভান্ডার ঘরে অর্থাৎ খাবার ঘরে ধরা না পড়ো, তাহলে তুমি আমাকে অবশ্যই ঠেঙ্গিও অর্থাৎ মেরো, আমি কিচ্ছু বলবো না। বিজ্ঞ লোকের মতো এই যে যখন বিচারে পরাস্ত হইবে, তখন গভীরভাবে উপদেশ প্রদান করিবে। আমি সে প্রথমানুসারে মার্জারকে বলিলাম যে এ সকল অতি নীতি বিরুদ্ধ কথা, ইহার আন্দোলনেও পাপ আছে। তুমি এ সকলে দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচরণে মন দাও। তাহলে এখানে কিন্তু কি বলছে, কমলাকান্ত কিন্তু হার হয়ে গেল, আর বেড়ালের সাথে কিন্তু সে পেরে উঠলো না, সে হেরে গেল। এবং চালাকির সঙ্গে কি বলছে, তুমি কি করো, এগুলো খুব নীতিবিরুদ্ধ কথা, তুমি এগুলো বাদ দাও এবং ধর্মাচরণ করো, ধর্মে মন দাও। তুমি যদি চাও তবে পাঠার্থে তোমাকে আমি নিউম্যান ও পার্কারের গ্রন্থ দিতে পারি, তুমি পড়তে পারো, আমি তোমাকে বই দিতে পারি নিউম্যান আর পার্কারের। আর যদি কমলাকান্তের দপ্তর পড়তে চাও, তাহলে তো কিছু উপকার পাইবে, আর কিছু না হোক আফিংয়ের যে অসীম মহিমা সেটা তুমি বুঝতে পারবে। এক্ষণে সস্থানে গমন করো, প্রসন্ন কাল কিছু ছানা দিতে বলিয়াছে, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাই। তাহলে কি বলছি, তুমি, আমি কিছু বই দিতে পারি, তুমি সেগুলো নিয়ে পড়তে পারো। এখন তুমি যাও, কালকে প্রসন্ন ছানা দেবে, জলখাবারের সময় আসো, আমরা একসাথে ভাগ করে খাবো। অদ্য মানে আজ আর কাহারও হাড়ি খাইও না, বরং ক্ষুধায় যদি নিতান্ত অধীর হও, তবে পুনর্বার আসিও, 1 সরিষা ভর আফিং দেবো, মানে একটা সর্ষের মতো ছোট্ট একটুখানি আফিং দেবো, যদি তুমি তোমার আবার খিদে পাই, তুমি আর ঘরে চুরি করতে যেও না, এটা বলছে। মার্জার বলিল, আফিংয়ের বিশেষ প্রয়োজন নাই, তবে হাঁড়ি খাওয়ার কথা ক্ষুধানুসারে বিবেচনা করা যায়। মার্জার বিদায় হইল। তাহলে কি বললো, মার্জারও কিন্তু খুব বাস্তববাদী, চরম। সে আফিংয়ের বা দর্শনের বা বইয়ের ভাঁদে কিন্তু সে পা দিল না। কি বললো, যে আমার এগুলো দরকার নেই, আমার যদি আবার হাঁড়ি খাওয়ার দরকার হয়, চুরি খাওয়া করার দরকার হয়, তখন ভেবে দেখা যাবে। মার্জার বিদায় হইল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কমলাকান্তের বড় আনন্দ হইল। তাহলে কমলাকান্ত কি মনে করলো, যে একটা পতিত একদম বিড়ালকে একটা মানে নীতি বিরুদ্ধে যে কথাগুলো বলছিল, তার যে চিন্তাভাবনা একটুখানি বদলাতে পেরেছি, সেটা ভেবে কিন্তু তার একটু আনন্দ হল। শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তাহলে আমরা কি দেখলাম, এটা আমাদের পুরো প্রবন্ধটা। দেখো, বঙ্কিমচন্দ্রের এই কাজের ব্যঙ্গ আমাদের আজ স্মরণ করিয়ে দেয় কি, যে যেখানে বৈষম্য আছে সেখানে বিচার শুধুই কি প্রহসন। যেখানে বৈষম্য আছে, উঁচু নিচ, সেখানে বিচারের কোনো মানেই হয় না, শুধু প্রহসন ছাড়া আর কিছুই না। এই বিড়াল প্রবন্ধটি পড়ে কিন্তু আমরা এটাই বুঝতে পারলাম। কেমন লাগলো আজকের আলোচনা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলো না। যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই করতে পারো। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ।